আচ্ছা, এই ব্যবসা এবং ব্যবসার যে সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, কারণ আমার ব্যবসা করার কোনো অভিজ্ঞতা নাই। আর আমরা কথা বলছি যার সাথে, আমাদের সহকর্মী জনাব ইব্রাহিম হোসেন, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজের প্রফেসর। তো উনি আপনার এক বন্ধুর ব্যবসার সাথে আপনি খানিকটা জড়িত, হ্যাঁ। আর আমাদের সিএসএর আমাদের যে সৌরভ, আব্দুল কাইম সৌরভ এবার একটা স্টার্ট আপ, এটা কি তোমাদেরকে স্টার্ট আপ বিজনেস বলে নাকি? হ্যাঁ, এসএমই বলতে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ। আচ্ছা, তো ব্যবসা কিভাবে কি হবে না হবে সেটা তো ব্যবসায়ীদের ব্যাপার। আমরা যারা সমাজ ও সংস্কৃতি নিয়ে কাজ করি, মূল্যবোধ নিয়ে কাজ করি, আমরা এটা শুনি যে ব্যবসা করে মূল্যবোধ রক্ষা করা কঠিন। এটা কি আসলেই কঠিন, বা হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, মোরাল ইস্যুস অ্যান্ড নর্মেটিভ আসপেক্টস অফ বিজনেস ইন বাংলাদেশ স্পেসিফিক্যালি? আপনার কাছে কি মনে হয়? এটা আসলে যারা ফুল টাইম বিজনেস করে বা ইনসাইডার, তারা অনেক বেশি অথেন্টিক বা রিলায়েবল কমেন্ট করতে পারবে। আমি মোটামুটি আমার ওই যে ক্লোজ ফ্রেন্ড বিজনেসম্যান, তার সাথে আমার সম্পর্কের কারণে আমি কিছু কিছু ধারণা পাই। আর এমনিতে বিজনেসের একটা অংশ যদি বিক্রেতা হয়, আমরা তো ক্রেতা অনেক কিছুর, সেই পয়েন্ট অফ ভিউ থেকেও অনেক কিছু বোঝা যায়। তো বাংলাদেশে আসলে ওভারঅল বিজনেসের যে কালচার, এটা মানে আমার কাছে খুবই চ্যালেঞ্জিং মনে হয়, এবং এখানে এই এথিক্স এবং বিজনেস দুইটাকে অ্যাকোমোডেট করা অনেক বেশি কঠিন। আপনার মানে চ্যালেঞ্জগুলো যেমন, হ্যাঁ, চ্যালেঞ্জ হচ্ছে মানে ব্যবসায়ে যে নৈতিকতা বজায় রাখা, এটার শুধু সদিচ্ছা থাকলে হবে না। বর্তমান ব্যবসার ব্যাপারটা যতটা জটিল, আপনার যদি স্কিল না থাকে, আপনি নিজেও জানবেন না যে আপনি আসলে একটা ভেজালের মধ্যে জড়াই গেছেন। হ্যাঁ, এটা খুব সিম্পল একটা কিছু হইতে পারে। ফর এক্সাম্পল, অনেক মানুষ আমরা দেখি বর্তমানে, যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন, যে বেশিরভাগ অ্যাপারেন্টলি যারা প্র্যাকটিসিং মুসলমান, আই মিন যারা দাড়ি টুপিওয়ালা, অনেক বেশি মানুষজনকে দেখা যায় মধু বিক্রি করতেছে, এই ঘি বিক্রি করতেছে, বাদাম বিক্রি করতেছে। আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই এখন এগুলো বেশি পাওয়া যায়, এবং এদের কিন্তু আমি দেখছি 99%ই মোটামুটি এরকম দাড়ি টুপি বা মোটামুটি একটা ইসলামিক লেবাসওয়ালা মানুষ। তো এটার দুইটা দিক আছে। একটা হচ্ছে যে এই মানুষগুলি সত্যিকার অর্থে ইসলামী ভাবধারা জেনে বুঝে সৎ ব্যবসায়ী হওয়ার উদ্যোগে এসে হয়েছে, এটা একটা ব্যাপার হতে পারে। দ্বিতীয়, অথবা এরকম হতে পারে যে তাদের আসলে মানে অন্য কিছু করার উপায় নাই, এটা খুব সহজ কাজ, সেই সহজ কাজটাই তারা করার চেষ্টা করতেছে। তো আমি এরকম এই যাদের কথা বললাম, এদের মধ্যে লিডিং একজনের ইন্টারভিউ প্রায় 1.5 ঘন্টা আমি শুনছিলাম, যে তারা কীভাবে ছোটো জায়গা থেকে শুরু করছে, আস্তে আস্তে কীভাবে এক্সপ্যান্ড করছে। তো এই অ্যাপারেন্টলি তারা খুব সৎনিয়তেই শুরু করছে, এবং তাদের মার্কেট অ্যানালাইসিসটা ছিল যে মানুষ আসলে টাকা দিয়া ভালো জিনিসটা খাইতে চায়, কিন্তু সেটা নাই, ঠিক আছে। এবং এটা আমরা ভোক্তা হিসেবে আমরা নিজেরাও এটা আসলে বুঝি। আমি নিজে পার্সোনালি, যেহেতু শহরে একা থাকি, আমিও অনেক সময় খাবার, আমার পকেটে টাকার অভাব নাই, আমি কিছু ভালো জিনিস খাইতে চাই, কিন্তু আমি আমার মাথার মধ্যে ইনস্ট্যান্টলি কোনো জায়গায় আসে না যে আমি এই জিনিসটা বা এই জায়গায় যাইতে পারি বা এই জিনিসটা খাইতে পারি, এটা আমার মাথায় আসে না। এরকম কোনো রিলায়েবল জায়গা নাই, ব্যাপারগুলো এতটাই ডিফিকাল্ট। তো এরকম একটা সিচুয়েশনে কেউ যদি এটাকে একটা এই মার্কেট বা বিজনেস অপরচুনিটি হিসাবে দেখে, যে আমি আসলে এখানে ভালো জিনিসটা বিক্রি করব, এই নিয়তে কেউ ইনভলভ হওয়ার পরে আপনি মানে অনেকগুলো চ্যালেঞ্জ তার সামনে চলে আসে। শুরুতে হয়তো সে কাজটা মোটামুটি এই ভালোই করতে পারে, কিন্তু বাংলাদেশে ওই যে সকল ভালো জিনিস এসে যেরকম মুখ থুবড়ে পড়ে, এখানে এই ব্যবসার ক্ষেত্রে এই জিনিসটা হয়। মনে করেন কেউ যদি মধু বা ঘি বা আম, এটাই যদি খুব ভালো কোয়ালিটির যখন সাপ্লাই দেয়, মানে সৌরভ এখন আম সাপ্লাই দিছে, আমি এটা খেয়ে খুব সত্যিকার অর্থে স্যাটিসফাইড,
তখন আমি আপনাকে রেফার করলাম যে ইউ অলসো ক্যান ট্রাই। এইভাবে ভালো জিনিসের হঠাৎ করে একটা চাহিদা হয়ে যায়। চাহিদা হওয়ার পরে তখনই ওই ব্যবসায়ী হিসেবে সৌরভের বড় চ্যালেঞ্জটা আসে। সে যখন চিন্তা করছে যে আমি 3000 কেজি বা আম বিক্রি করবো, কিন্তু তার ডিমান্ড এসে পড়ছে 10,000 কেজি, তখন সে কিন্তু ওদেরকে না বলতে পারে না যে ভাই আমি সোল্ড আউট। ঠিক আছে, সে চিন্তা করে আরে আমি তো একই ক্যাপাসিটিতে একই সেট আপের মধ্যে 3000-এর জায়গায় 10,000 কেজি বিক্রি করতে পারতেছি, তাহলে আমি কেন এটা হাতছাড়া করব। তখন হয় কি, সে আদার সোর্সেসের কাছে যায় যেগুলি আসলে সে নিজে ট্রাই করে নাই বা রিলায়েবল না। ঠিক আছে, কিন্তু যেহেতু ডিমান্ড আছে, সে করে কি অন্য জায়গার থেকে হয়তো আরও কম দামেও কিন্তু এই জিনিসগুলো দিয়ে দেয়, অথবা সে মিক্স করে দেয় কিছু ভালো কিছু। যদি যেগুলি হলো বেশি চালাক, তারা আবার এই কাজ করে যে পুরো এই খারাপটা দিয়ে দেয় না, একটু মিশাইয়া দেয়। ঠিক আছে, তো এটা একটা ধরনের ইউনিক সিচুয়েশন। মানে বাংলাদেশে এই যারা এরকম ছোট ব্যবসায়ী, এদের এরকম একটা বড় চ্যালেঞ্জ হলো এটা, যে সে শুরুটা করে খুব ভালো নিয়তে, কিন্তু ব্যবসা চালানোর প্রক্রিয়াতে সে এমন ধরনের সিচুয়েশন, ইউনিক সিচুয়েশন ফেস করে যেগুলি আসলে তার কন্ট্রোলের মধ্যে অনেক সময় থাকে না। ফর এক্সাম্পল, আমরা কমন যেসব কথা মানে বলতে শুনি, এই বিশেষ করে ছোটো ব্যবসায়ীদের, আমরা একদম ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথা যাচ্ছি না, এই যে বাংলাদেশে যারা এই সবজি বিক্রেতা বিভিন্ন দেশ থেকে শহর অঞ্চলে সবজি নিয়ে আসে, যে উৎপাদনের জায়গায় ওটার কেজি 1 টাকা, এটা শহরে এসে বিক্রি হয় 100 টাকা। তো কারণ কি? কারণ হচ্ছে যে তার আস্তে আস্তে এরকম 10 জায়গায় দিতে হয়। তো সে যখন ব্যবসাটা শুরু করবে, সে কিন্তু আসলে এই 10 জায়গায় যে দিতে হবে এটা তার মাথায় রেখে সে হিসাবটা করে নাই। তখন যখন তার এরকম আনফোরসিন এক্সপেন্সেস এসে পড়ে, তখন সে একটা পর্যায়ে যায় কিন্তু জিনিসটাকে আর রান করতে পারে না। এটা এক ধরনের চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে আপনার মানুষ বাংলাদেশে আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রিটা ডেভেলপ, বিজনেস ইন্ডাস্ট্রি ডেভেলপের ফিলোসফিটা কি। বাংলাদেশের লাস্ট 10 ইয়ার্সে আপনি যদি বিজনেস অ্যানালাইসিস করেন কারা খুব দ্রুত গ্রো করছে, এর মধ্যে একটা প্রমিনেন্ট হচ্ছে প্রাণ গ্রুপ। ঠিক আছে, লাস্ট 15-20 ইয়ার্সে যাদের ফেনোমেনাল রাইজেস আছে প্রাণ গ্রুপ। প্রাণ গ্রুপের বিজনেস স্ট্র্যাটেজি কি, যে মাস পিপলের কাছে যত সস্তায় যত জিনিস বিক্রি করা যায়। আচ্ছা, এবং আমি মনে করি এরা এই ফিলোসফি করতে যায় অ্যাপারেন্টলি মনে হইতেছে যে সমাজের অনেক ভালো করছে, কিন্তু আসলে খুব ভালো ডিপলি চিন্তা করলে এদেরকে মানে জরিমানা করা উচিত। এরা যা করছে এটা মানে খুবই খারাপ জিনিস করছে। কারণ এই যে এই কম দামে দেওয়ার জন্য, ফর এক্সাম্পল আপনি এখন যে কোনো রাস্তার চারপাশে দাঁড়ালে দেখবেন যে দোকানদারের চেহারা দেখা যায় না, এত জিনিস ঝুলানো থাকে। এই যে ছোটো প্যাক, মিনি প্যাক, হ্যাঁ, বিস্কিট, 2টা বিস্কিটের একটা প্যাকেট, এটা ছোট মিনি প্যাকেটের একটা শ্যাম্পু, এটা ছোট চিপস, হ্যাঁ, এটা খুব গরিব মানুষের পারচেসের ক্যাপাসিটির মধ্যে নিয়ে আসছে, ভালো করছে, কিন্তু এতে করে এনভায়রনমেন্টের একটা বড় থ্রেট হয়ে গেছে। আচ্ছা, তারপরের কথা হচ্ছে যে আপনি আসলে সব কিছু সস্তায় বিক্রি করা যায় না, কিন্তু তারা সব কিছুই সস্তায় বিক্রি করতেছে। তাহলে সস্তায় বিক্রি করতে গেলে সে যখন তার লাভও করে, তখন কিন্তু আলটিমেটলি বোঝাই যায় যে কোয়ালিটিটা ঠিক থাকে না। আপনি প্রাণ কোম্পানির জুস তারা বাংলাদেশের জন্য একরকম বিক্রি করে, এক্সপোর্টের জন্য একরকম বিক্রি করে। ঠিক আছে, তাহলে কী করতেছে, আমাদেরকে তারা অভ্যস্ত করতেছে যে একটা সাবস্ট্যান্ডার্ড জিনিস খাওয়ার জন্য। হ্যাঁ, তো এটা হলো আরেকটা দিক, যে বাংলাদেশে এত বড় বড় জুস প্রডিউসার বা এই ধরনের খাদ্যপণ্যের বিক্রেতারা থাকার পরেও বাংলাদেশে কিন্তু ভুটান থেকে বিশেষ করে আসতেছে। কারণ দেখা যাচ্ছে যে কি আবার এই ভুটানের আশেপাশের দেশগুলোতে দেখবেন যে প্রাণ আরএফএল, বিশেষ করে ভারতের এই 7 সিস্টার্স আশেপাশের দেশগুলোতে মানে স্টেটগুলোতে প্রাণ আরএফএলের কিন্তু দৌরত্ব। হ্যাঁ, এখন সে ওখানকার মার্কেটে একটু কোয়ালিটি মেনটেন করে হাই প্রাইসে জিনিসটা সেল করতেছে, আর বাংলাদেশের মার্কেটে সে একদম লো কোয়ালিটি মেনটেন করে লো প্রাইসে। কারণ এখানে হচ্ছে যে কি ওই লো প্রাইস এবং লো কোয়ালিটি মেনটেন করে কিন্তু সেল হচ্ছে এবং তার একটা প্রফিট মার্জিন ধরে রাখা সম্ভব হচ্ছে। রাইট, দ্যাটস ওয়াই সেই বিজনেসটা এখানে করে যাচ্ছে। আচ্ছা, এখানে আবার ওই যে আরেকটা চ্যালেঞ্জ দেখেন, এখন এরকম বাস্তবতায় তারা মনে করেন তারা অ্যাপারেন্টলি তারা মনে করতেছে যে তারা মানুষের ক্রয়সীমার মধ্যে সব কিছু নিয়ে আসছে। এবং আমি বলছি যে যারা গত 10-15 বছরে এরকম ভালো রাইজ করছে, এর মধ্যে প্রাণ গ্রুপের কথা, এরপরে হচ্ছে ওয়ালটন।
ঠিক আছে, যে ওয়ালটন এরকম অনেক লোকাল জিনিস করতেছে, এটা হ্যাঁ ভালো, অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এখন সেই পৌঁছা যা জিনিসটা আপনি কতটা মানসম্মতভাবে করতেছেন সেটা একটা বিষয়, সেটাই বিষয়টা আমার মনে হয় উপেক্ষিত থাকতেছে। এখন এই বাস্তবতা আবার নতুন কেউ যদি মনে করে যে সে একটা কোয়ালিটি প্রোডাক্ট সেল করবে, সে কিন্তু এসে বাজারে কোনো ধরনের পেনিট্রেট করতে পারতেছে না। তার চ্যালেঞ্জগুলো কি যে বাজারে এক্সিস্টিং যে জুসগুলো আছে এগুলোর দাম 10 টাকা, কিন্তু সে খাওয়াইতে চাচ্ছে 150 টাকা দামের জুস। ঠিক আছে, তো এটা কোনো দোকানি তার কেনার জন্য রাখে না, কারণ দোকানের যদি ওই জুসটা বিক্রি করতে হয় তার 150 টাকা আটকা পড়ে যাচ্ছে জুস প্রতি, এবং 150 টাকা বিক্রি করে হয়তো সে 10-15-20 টাকা পাবে। আর ওখানে সে যদি 5 টাকা করে 15টা বিক্রি করে, সে হয়তো দেখা গেল যে 30 টাকা পাচ্ছে। ওই যে মানে খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে দেয়, এই ভালো ব্যবসায়ীরা এখানে এসে আর করতে পারতেছে না, কারণ এখানে পুরো প্যাটার্নটা এরকম। এবং এটা আপনি একজন ক্রেতা হিসেবে প্রতিনিয়ত এই জিনিসটা ফিল করবেন। আপনি মনে করেন জামা কিনতে যান, জুতা কিনতে যান বা ফার্নিচার কিনতে যান, ব্যবসায়ী কারা, আপনি কোন জামা পরবেন এটা কিন্তু আপনি ডিসাইড করেন না, ডিসাইড করতেছে যে জামাটা বিক্রি করতেছে। আপনি কোন টেবিলটা কিনবেন, কোন ডিজাইনের, কোন ইলেকট্রনিক্স গুডসটা কিনবেন, এটা ডিপেন্ড করতেছে আপনার সামনে কি অপশনসগুলো দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে বাংলাদেশের অধিকাংশ জিনিসই ইম্পোর্টেড, বাংলাদেশ লোকালি খুব কম জিনিস প্রোডাক্ট করে। তো এই ইম্পোর্টের একটা বড় বিজনেস হচ্ছে চায়নার সাথে রিলেটেড। চায়না থেকে যারা এই জিনিসগুলি ইম্পোর্ট করে, আপনি যে কোনো কিছুর নাম বলেন, টি শার্ট, জুতা, ইলেকট্রনিক গুডস, যে মানে চায়না থেকে অনেক জিনিস ইম্পোর্ট করে। তো এই চায়না থেকে যেই লেভেলের ব্যবসায়ীরা ইম্পোর্টগুলো করে, ওরা কি করে বাংলাদেশ থেকে চায়নার বিভিন্ন বড় বড় মার্কেট আছে ওখানে যায়, পাইকারি মার্কেট, ওখানে গিয়ে ওদের পছন্দ মতো মডেলগুলো ওরা নিয়ে আসে, আইনা তারা আবার বিভিন্ন শোরুমে দেয়। তো আপনি ক্রেতা হিসেবে গেলে আপনি কিন্তু আসলে ওর চয়েসের জিনিসটা কিনতেছেন, আপনার চয়েসের জিনিস কিনতে পারতেছেন না ইন এ সেন্স, কারণ ওর যদি রুচি খারাপ হয় বা ওর রুচির মতন আনবে, যেটা আপনার সাথে নাও মিলতে পারে। এবং আমি নিজে এটা খুব ফিল করি, আপনি যে কোনো মার্কেটে যান, আপনি আপনার যদি আসলে ওরকম অন্য মার্কেটের অভিজ্ঞতা থাকে, আপনি দেখবেন কিনতেই পারবেন না। আমরা অনেক সময় বলি যে ধনীর মানুষরা ইন্ডিয়া যায়, দুবাই যায় শপিং করতে, কেন? আসলে তো সে দুবাইয়ের তার ক্যাপাসিটি আছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তার টেস্টটা, তো সে যখন দুবাই ওই স্ট্যান্ডার্ডটা সে পেয়ে গেছে, সে একই জিনিস, ফর এক্সাম্পল আমি লন্ডনে থাকার কারণে আমি জুস খাইছি, ওখানে জুস খাওয়াটা একটা কমন প্র্যাকটিস, ওখানে মানুষ সারাদিন খালি জুস খায়, এবং জুসগুলো বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনি মনে করেন 1 লিটার জুসের দাম মিনিমাম 400 টাকা বাংলাদেশি টাকায়। তো 400 টাকা ওই জুসটা আমি খেয়ে আমার যে টেস্ট গ্রো করছে, আমি তো এখন বাংলাদেশি কোনো জুস খাইতে পারি না, কিন্তু আমি 400 টাকা দিয়ে খাওয়ার জন্য রাজি, আমি 400 টাকা পকেটে নিয়েও ঘুরতেছি হয়তো, কিন্তু অ্যাভেলেবিলিটি নাই। তাহলে এখানে একটা বড় ধরনের গ্যাপ হয়ে যাচ্ছে। আপনার যারা ওই রিচ পিপল, যারা অ্যাফোর্ড করতে পারে, তাদেরও সমস্যা যে তারা লোকাল মার্কেটকে কিন্তু প্রমোট করতে পারতেছে না, কারণ তাদের পার্সিসেবিলিটি বেশি, তারা এখানে কন্ট্রিবিউট করতে পারতেছে না, তারা তাদের টাকাটা সরাসরি বিদেশ চলে যাচ্ছে, তারা কেনাকাটা করার জন্য বিদেশে চলে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, এই যে মানুষকে, একটা বড় জনগোষ্ঠীকে আপনি দিনের পর দিন একটা খারাপ জিনিস খাওয়াই যাচ্ছেন, এখন আপনার এগুলো মনে হয় সেক্টর ওয়াইজ বোধহয় একটু ভিন্ন রকম। সেক্টর ওয়াইজ অবশ্যই, ধরেন আপনি ড্রাগ ইন্ডাস্ট্রি এক রকমের ব্যাপার, আপনি মনে করেন আপনি ধরেন সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা প্যাটার্নটা একটু ভিন্ন, এই যে ফুড এবং এই যে ভেজিটেবল এগুলোর একটু ভিন্ন। তারপরে ধরেন মহিলাদের যে প্রসাধনী যে সামগ্রীগুলো, সেগুলোর ইয়াটা প্রসাধনীর সামগ্রীর ব্যাপারটাও দেখেন, মানে বাংলাদেশের কোনো প্রসাধনী সামগ্রী মানে একটা ক্লাসের মানুষ ইউজ করে না, মানে যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, এরা বাংলাদেশি কোনো কসমেটিক্স ব্যবহার করে না, মানে পছন্দ করে না, কারণ তারা মনে করে যে এমনকি সেটা লিভার ব্রাদার্সের হইলেও না। আচ্ছা, লিভার ব্রাদার্সের হইলেও না। হ্যাঁ, তাইলে এই জায়গাতে একটা বড় অংশ মানে এই সাবস্ট্যান্ডার্ড জিনিস ব্যবহার করতেছে, এবং আসলে দেখা গেছে যে না, আপনার কাছ থেকে আমার জানা ছিল যে আপনি একজন ব্যবসায়ীর তরফ থেকে এখানে মানে এথিক্যাল চ্যালেঞ্জগুলো কি? এথিক্যাল চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে যে এখানে যেমন আমরা আপনার আলোচনার সুবিধার জন্য বলতেছি, একটা মুরগি ব্যবসায়ী বলছে যে
অন্যরা মরা মুরগি সাপ্লাই দেয় আর আমি দেই না। মরা মুরগি সাপ্লাই দেওয়ার কারণে তারা মুরগির দাম কম রাখতে পারে, যেটা আমি পারি না। ট্রু, ওই তো এটাই। এখন যারা এথিক্যাল বিজনেস করবে তাদের তো অনেক অনেক কিছু চিন্তা করতে হয়। কিন্তু এটা হতে পারে না যে আমি ভালো জিনিস দিব এবং আমি মিনিমাম লাভ করব, আপনি যদি পারেন কিনেন, তাহলে আপনি যে পকেটে যে টাকা নিয়ে ঘুরতেছেন, ভালো জিনিসটা আপনি চান। আপনি যদি জানতেন যে আপনি যেখানে শহর, চিটাং শহরে যেখানে থাকেন, পলিটেকনিক এরিয়া বা 2 নম্বর গেট এরিয়া, এর আশেপাশে বা জিসি মোড় থেকে এই পর্যন্ত এদিকে সহজে যে 2-4-5 কিলোমিটারের মধ্যে ভালো একটা দোকান আছে যেখানে এরকম কোয়ালিটি ফুড বিক্রি করবে, হ্যাঁ, তো রিজনেবল প্রাইসে, তাহলে তো ইভেন সেটা যদি স্ট্রিট ফুড হয়, আপনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা কে আসবে। এখন যদি আপনি মনে করেন যে এটা কোয়ালিটি ঠিক আছে। স্যার মুরগির উদাহরণ আসছে, গরুর উদাহরণ আসতে পারে। মাইক্রোফোনটা নাও। হ্যাঁ, মাইক্রোফোন একদম কাছে আছে, আশা করি হয়তো লাগবে না। এখন আমি যদি একটা মুরগির খামার করি, আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে কি ফিড। আমি তো এটা লালন পালনের যে সিস্টেম, আমি শুরু করার জন্য আমাদের যদি ফিড প্রোডিউসও করতে হয়, তাহলে তো আমার 100 কোটি 1000 কোটি টাকা নিয়ে আসলে মার্কেটে আনতে হবে। সেটা তো আসলে শুরু না, আমার এক্সিস্টিং বিজনেস না না, কোনো ব্যবসা এরকম সবকিছু নিয়ে হয় না, সে একটা অংশে শুরু ইনভলভ করে। আমি যদি খামারটা শুরু করি এবং আমার এখানে হচ্ছে এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে আমার এই যে ফিড। ফিড হচ্ছে বাংলাদেশের 2-1টা কোম্পানির কাছে কিন্তু এখন নিয়ন্ত্রণে, এবং মুরগির দামের বেশি হওয়ার পিছনে বা গরুর দাম বেশি হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে কিন্তু এই ফিড, বুঝছেন, ফিড কন্ট্রোল। ডিমের দাম বাড়ার পিছনে এটা কারণ। সরকার একটা পর্যায়ে কি করছে, এখন সরকারি সিদ্ধান্তটা শেষ পর্যন্ত কতটুকু ফলপ্রসূ হবে সেটা আলাদা হিসাব। সরকার কিন্তু মাঝখানে ডিম করছে, আমদানি করছে ভারত থেকে কম দামে। এটা হচ্ছে যে কি এখানকার মার্কেটের উপর একটু প্রেশার করার জন্য। হ্যাঁ, তো এটা সমালোচনা হচ্ছে যে কি এক্সিস্টিং মার্কেটে যারা ডিম উৎপাদনের হত্যাকর্তা, তাদের সাথে আপনি নেগোশিয়েট না করে, তাদেরকে কন্ট্রোল না করে আপনি কয়দিন ডিম আমদানি করবেন, এটা হচ্ছে একটা কথা। কিন্তু সরকার আসলে এটা করছে এখানকার এক্সিস্টিং মার্কেটের উপর একটা প্রেশার করার জন্য। তাহলে ডিম উৎপাদনের খরচ বেড়ে গেছে কেন, মুরগি উৎপাদনের খরচ বেড়ে গেছে কেন, গরু উৎপাদনের খরচ বেড়ে গেছে কেন, ফিডের কারণে। এবং ফিড কোম্পানি আমি ওর থেকে কিনে খাওয়াইতে হচ্ছে, আমার কস্ট হাই। আসেন এবার আমি মুরগি উৎপাদন করবো, মুরগির একটা বড় পুরো জিনিসটা তো একটা চেইন। হ্যাঁ, এই চেইনের কোনো এক জায়গাতে যখন একটা প্রবলেম তৈরি হয়, সেই প্রবলেমটা তো পুরো জিনিসটাকে এফেক্ট করতেছে। এখন আমার যে মুরগিটা বেঁচে থাকবে এবং যে মুরগিটা মারা যাবে, দুটোকে কিন্তু আমার ফিড খাওয়াইতে হইতেছে। 2 নম্বরে হচ্ছে আমার যে মুরগিটা মারা গেল সেটা আমি সেল করতে পারতেছি না, একদম 1 টাকাও সেল করতে পারতেছি না। হ্যাঁ, ধরেন আমি 100 টাকায় মুরগি বেশি, ওটা যদি 50 টাকা বেশি, তাহলে তো আমার অন্তত 100 কেজি মুরগি বিক্রি টার্গেট থাকলে আমার 50 কেজি জীবিত বেচলাম, 50 কেজি আমি মৃত বেচলাম, তাহলে সেই 50 কেজি কিন্তু আমার জীবিত 25 কেজির সাপোর্ট দিচ্ছে 50 টাকা করে, তাহলে আমি আলটিমেটলি 75 কেজি জীবিত মুরগি বিক্রি করতে পারতেছি। কিন্তু আমি যদি ঠিক করি যে আমি মরা মুরগি একটা বেচবো না, মুরগি তো মরলে লটে মরে। হ্যাঁ, আমি যদি একটাও না বেশি, তাহলে আমি শেষ পর্যন্ত 50টা মুরগি বেচতে পারতেছি, আর আপনি বেচতে পারতেছেন 100টা মুরগি। এখন আমার খরচ আপনার খরচ সেম, আমার যদি ধুম করে অর্ধেক মুরগি চলে যায়, বাকি অর্ধেক আমি কিভাবে সীমিত লাভে মার্কেটে যাব আমরা বলেন? আমার সীমিত লাভটা কত হবে? আমার লাভ তো আপনার প্রায় মরা মুরগি যে বিক্রি করবে না, সে মার্কেট আউট হয়ে যাবে, ব্যবসা ফেল করবে। হ্যাঁ, আমার তো 1.5 গুণ দামে বেচতে হবে। এখন 1.5 গুণ দামে আমি কাকে মার্কেটে কয়জনের পেনিট্রেট করবো, কয়জনের আমি এটা বুঝাতে পারবো, বা আদৌ মানুষ আমার কেন বিশ্বাস করবে? আর আবার কথা আছে, আমি জানি না বলে একটা কথা বলি। আবার কথা আছে, এটা মুরগিটা আমি কই বেচতেছি? মরা মুরগিটা বেচতেছি সরাসরি কোনো ক্রেতার কাছে না, যেখানে লটে বিক্রি করে রেস্টুরেন্টে। হ্যাঁ, তো ওর খরচ কমে গেছে, ও দিচ্ছে। এখন আপনি দোকানে যাচাই করতেছেন না, আপনার এটা মাথায় কাজও করে না। কারণ যে মুরগিটা গ্রিল করে ফেলা হয়েছে, সেটা কি মরা মুরগি না জাতা মুরগি, সেটা আমি কিভাবে? আরেকটা উদাহরণ দিই, এটা হচ্ছে যে কি আমাদের অল্প সিনিয়র হবে, কয়েক বেশি সিনিয়র হবে, বুয়েটের একজন উদ্যোক্তা, সে বুয়েট থেকে পড়ালেখা করছে। তার একটা উদ্যোগ ছিল খামারি, হোয়াটএভার। তার উদ্যোগের একটা অংশ ছিল যে তার বাড়ি নেত্রকোনা, সে নেত্রকোনার হাওড়া অঞ্চল থেকে, ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি অঞ্চল থেকে গরু নিয়ে আসতো। গরু নিয়ে এসে ঢাকা শহরে কোরবানি উপলক্ষে বেচছে, সে কিন্তু হিন্দু। সে একটা আলোচনায় বলতেছে, আমি 35 না 37 পয়েন্টে টাকা দিতেছি আমাকে ঢাকা শহরে। নেত্রকোনা খুব বেশি দূরেও না, কিন্তু একটু প্রত্যন্ত অঞ্চল, নদী, কি বলে, নদী, হাওর এবং সড়ক পথ সবগুলো দিয়ে আনতেছে। না, তাহলে আমরা মানে সলিড কনক্রিট পয়েন্ট কি পাইলাম, যে ব্যবসা করার ক্ষেত্রে মানে দুর্নীতি এবং প্রশাসনিক হস্তক্ষেপ একটা বাধা। হ্যাঁ, তারপরে মানে মার্কেট সিন্ডিকেট। আরটা যে ওর যে এই ভাই যে বললেন যে এই যে 5 টাকা দামের সে চনাচুর দিতেছে লো কোয়ালিটির। হ্যাঁ, ভালো দামের কেউ যদি চনাচুর দিতে চায়, তাহলে তো ওই চনাচুরের মধ্যে সেটা ঢুকতেছে না। তাহলে এটা এই অ্যাকাউন্টেবিলিটি গোজ টু দ্য কনজিউমার্স। কনজিউমার হচ্ছে যে সে কথার কথা একটা
ভালো জিনিস খাওয়ার চেয়ে বরঞ্চ সে অল্প দামে কোনো একটা জিনিস খাওয়ার প্রতি সে ইন্টারেস্টেড। তারপরে এই যে ড্রাগ ইন্ডাস্ট্রির ব্যাপারে আমি যেটা জানি যে আমাদের বাসার সামনে একটা ওষুধের দোকান আছে, তো সেটা হচ্ছে যে ওই যে যতগুলো অখ্যাত ড্রাগ কোম্পানি আছে ওরা প্রচুর ওষুধ বিক্রি করে এবং এগুলো মফস্বল এলাকায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা দিয়ে করে। ডাক্তার কোনো ওষুধ লিখে দিলে ফার্মেসিরা বলে যে না এই ওষুধটা নাই, তবে এটার মতো আরেকটা ওষুধ আছে এরকম। তো একটা ভালো কোয়ালিটির ওষুধ একটা ভালো কোম্পানির, সেটার দাম বেশি হবে, সেটার জায়গায় কিন্তু ছোটোটা চলে আসতেছে। আবার আমাকে একজন আমাদের আত্মীয়দের মধ্যে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অনেক বড় ডাক্তার, ডাক্তার রব ভাই বললো যে এরকম ওই কোন একটা ওষুধ এরকম বিক্রি করছে বানানোর জন্য সরকার করছে। তো এই নামকরা কোম্পানিগুলো সেটা বলছে যে আমরা এই ওষুধটাতে আমাদের প্রতি ওষুধে কথার কথা 25 টাকা করে মানে এটা আমরা মার্কেটে বিক্রি করতে পারবো। তো কোন একটা ওষুধ কোম্পানি তারা বলছে যে এটা আমরা 10 টাকা করে বিক্রি করব। এখন গভর্নমেন্ট বলতেছে যে এরা যদি 10 টাকায় পারে তাহলে আপনারা এটা 25 টাকায় কেন নেবেন, তাহলে আমরা 10 টাকা এদেরকেই আমরা এটা দিয়ে দিব, লাইসেন্স দিয়ে দিব। হ্যাঁ, বলছে শুধু ওই কোম্পানির কারণে ওই ওষুধটা বাংলাদেশে এখন এই 10 টাকা দামে বিক্রি করা হয়। এখন ওষুধ যে বড় কোম্পানি সে যখন একটা করবে তখন সরকার তার কাছে একটা অসহায়। হ্যাঁ, তো এইভাবে করে দেখা যাচ্ছে যে মানে নানা মাত্রায় আমরা যদি কন্ট্রাক্টরকে একটা বিজনেস হিসেবে ধরি, ঠিকাদারি ব্যবসা আর কি, প্রকৃত ঠিকাদাররা কোনো কাজ পাচ্ছে না, কাজগুলো পাচ্ছে রাজনৈতিক দলের নেতারা, তারপরে বিভিন্ন সংস্থাকে সেগুলো দেওয়া হচ্ছে। ঘুরে ফিরে কিন্তু ওই এমন লোকের কাছে ঠিকাদারির কাজটা আসতেছে যে এই কাজটার জন্য দক্ষ না, পেশাদার না, এবং তার কাছে যাওয়ার জন্য কিন্তু খরচ বাড়তেছে। তার কাছে যাওয়ার জন্য কিন্তু খরচ বাড়তেছে এবং খরচটা শেষ পর্যন্ত জনগণ বিয়ার করতেছে। আবার আপনি বলতেছেন এবং আমাদের আগের জেনারেশনে বড় লোকের ছেলেরা কন্ট্রাক্টরই করতো, কারণ তাদের অনেক টাকা আছে, তারা সেটা খরচ করতো এবং বিল পাইয়া তারা সেটা অ্যাডজাস্ট করতো। আর এখন তো হচ্ছে যে মানে একেবারে সিসকে লোকেরা ব্যবসায়ী মানে কন্ট্রাক্টরই করে না, এবং সে ব্যবসা দ্বারা করতে পারে না, ব্যবসা সে কন্ট্রাক্টরই করে। হ্যাঁ, 14 জনের ব্যবসা থেকে মাল আয় না, এটা একটা লামসাম করে সে এখন আমাদের এখানে যে ইউনিভার্সিটির কাজে যেসব ছেলেপেলে আসে এলে কেউ ভালো মিস্ত্রিও না। এই যে আমার যে টাইলসের কাজ করছে সব উল্টাপাল্টা করে বলছে, আর এটা তো কোনো কারেকশন করার সুযোগ নেই। এখন টাইলসওয়ালা বসানোর সময় কোন দিকে স্লোপ দিতেছে কি হইতেছে আমি পরে দিয়ে আর করতে পারি না। আমাদের প্লাম্বিং সবগুলো কাজের মধ্যে আনারি সব লোকজন নিয়ে আসে, কারণ কাজটা যত টাকা আর তার কাছে আসছে প্র্যাকটিক্যালি অনেক কম টাকায়, এটা আর কি। স্যার তো এখন আপনি এখানে একবার বলছিলেন যে কনজিউমারের সচেতনতার কথা, বিশেষ করে যেসব ফুডের ক্ষেত্রে। এখন কনজিউমার আসলে কতটুকু পারবে? কনজিউমারের তো ক্যাপাসিটির লিমিটেশন আছে। এখন যে কোনো ধরেন কথা বলতে একটা ড্রিঙ্কস বাজারে আসবে, সেই ড্রিঙ্কটা তো বিএসটিআই বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই এর মাধ্যমে আসে। বিএসটিআই তো এটা নির্ধারণ করে যে আমের রস, একটা হলো আমের রসের ফ্লেভার কেমিক্যাল, একটা হলো দুধ, আরটা হলো যে কেমিক্যাল, এটা মানে এটা দুধ না, দুধের মতো ধরেন। এখন যদি এটা ভালো দুধ হয় সেটার জন্য যে মানে প্রোডাকশন যে করে তার যেটা কস্ট আছে সেটা তো সে চাইবে। এখন যদি লোকেরা সেটা যদি কিনতে না চায়, তার চেয়ে বরঞ্চ সে ওই যে কেমিক্যালটা খাইতে চায় উইথ দ্য ফ্লেভার, তাহলে তো তাদের অবশ্যই একটা দায় আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে কি মার্কেটে আসার আগে তো বিএসটিআই হয়ে আসতেছে, বিএসটিআই ঠিক করে দেবে যে এটা এত % পাল্পের নিচে এটা মার্কেটে ঢুকতেই পারবে না, এবার তুমি দাম কত রাখবে সেটা পরের হিসাব। এটা যদি হয়, যেমন কথা হতো বিএসটিআই যখন বাংলাদেশে যে ইম্পোর্টেড ড্রিঙ্কসগুলো আসতেছে সেগুলো তো ঠিকই ওটা হিসেব করে আসতেছে, ওই ক্ষেত্রে তো আবার কিন্তু ছাড় দিচ্ছে না। আমার মনে হয় মানে এক এক ধরনের ব্যবসার ক্ষেত্রে এক এক ধরনের চ্যালেঞ্জেস আর কি। বই পুস্তক ব্যবসার ক্ষেত্রে বই বিক্রি হয় না, কারণ আমি শুনছি যে আমার যেসব সহকর্মীরা ইন্ডিয়া থেকে পড়াশোনা করে আসছে ওখানে যদি কেউ বই ছাপায়, সরকারি আধা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলো আছে যারা লাইব্রেরি মেনটেন করে, আর্কাইভিং করে, তারা যে সংখ্যাগুলো কিনে তাতে করেও ওইটার ওই পাবলিকেশনের খরচটা উঠে যায়। পাবলিক যেগুলো কিনে সবগুলোই লাভ। অবশ্য বাংলাদেশে বই কেনার ক্ষেত্রে মানুষ আসলে দাম দিতে চায় না, দাম দিতে চায় না। মনে করো যে জর্ডান পিটারসনের বই, এই বইটা আমরা হিসাব করি যে বইটা কত পৃষ্ঠা, তাহলে এটার দাম কত হওয়া উচিত। এখন এই পৃষ্ঠা তো ছাপাইছে, এখন যেটা বইটা যে লেখছে অথবা বইটার সাথে আরো যারা আছে তাদের যে মানে সম্মানিত যে ব্যাপারগুলো, এটা তো বই তো এটা কোনো ইয়া না যে জাস্ট একটা হরদরে ছাপাই দিলাম সে পৃষ্ঠা অনুযায়ী দাম। এটা তো প্রিন্টিং কস্ট না, এটা তো আপনি পৃষ্ঠা অনুযায়ী যে দাম করতেছেন, প্রাইসিং করতেছেন, এটা তো
প্রিন্টিং কস্ট, কিন্তু বই তো প্রিন্টিং কস্টের একটা অংশ মাত্র। বই লেখা, সম্পাদনা করা এবং আরো যে 10টা সেক্টর আছে, সব 10টা সেক্টরে তাদেরকে যে সম্মানই দেওয়া। কারণ আপনি চিন্তা করেন, আপনি একটা কোয়ালিটি বই লিখছেন 2 বছর সময় ব্যয় করে, বইটা হয়তো 120 টাকার, বইটা বেচতে হইতেছে সর্বোচ্চ 200 টাকা দামে। 200 টাকা যদি আবার গায়ে প্রাইস দেওয়া হয়, সেটাকে আবার ছাড় মূল্যে বিক্রি করতে হচ্ছে। আমরা কিন্তু যারা ইয়ে করে ওরা আবার বলে যে আমাদেরকে 40%, 30%, 20% এর মধ্যে 25% এর নিচে নাই। 25%। তো এখন আপনি দেখেন, আপনি কফি খেতে বসছেন, কফি আপনার অবশ্যই একটা নেসেসিটি, সেটার জন্য আপনি কখনো কখনো 200, 300, 400 টাকা দিচ্ছেন। এবং কফি আপনি মাসে কয়েকবার খান, বা মাসে 30 দিনে 20 দিন খান, হয়তো বা কেউ 30 দিন খান। তো আপনি একটা বইয়ের জন্য 400-500 টাকা দিতে পারতে পারবেন না 120 টাকা একটা বইয়ের জন্য। কারণ আপনি মোজাম্মেল হক 2 বছর সময় ব্যয় করে একটা বই লিখছেন, সেই বই প্রিন্ট হয়েছে 120 টা হয়তো, সেটার জন্য আপনাকে কেন 150 টাকা বেচতে হবে, কেন 125 টাকা বেচতে হবে, সেটা কেন 500 টাকা বিক্রি করা যাবে না? আপনার বই তো সপ্তাহে সপ্তাহে কিনবে না, মাসে মাসে কিনবে না। এটাও একটা ব্যাপার আছে, এখানে কালচার গড়ে ওঠে নেয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি কালচারের ক্ষেত্রে, স্যার বলছিলেন যে অনেকটা আপনি এখন অনলাইন মার্কেটে দেখেন যে হুজুর টাইপ লোকজন, কাইন্ড অফ, এটা নেগেটিভ পজিটিভ না, জাস্ট অ্যাজ ইট ইজ যেভাবে দেখা যায়, তারা এই ধরনের বিক্রি করতেছে। এটার পিছনে একটা কারণ হচ্ছে যে কি, আসলে এই যে আমরা হাটাজারি মাদ্রাসায় গেছিলাম, সব মধুর বিজ্ঞাপন, না এখানে সিরিজের মধ্যে লাগানো। হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে যে কি স্যার, এগুলার কতটুকু অথেন্টিক আর কতটুকু ভেজাল, সেটা তো একটা ব্যাপারই আছে। ভেজালগুলো আপনি ভালো করতে পারবেন এখানে, মানে ভালো প্রফিট করতে পারবেন। সেটা ছাড়াও এই জিনিসগুলো শেলফ লাইফ ভালো। আমি যদি আম বিক্রি করি, আমার স্টোরে আমি আম 3, 4 দিন, 5 দিন রাখতে পারবো, কিন্তু আমি কিন্তু মধ্যে 1 বছর রাখতে পারবো, মোটামুটি 6 মাস 1 বছর। আমি সরিষার তেল বিক্রি করলে 6 মাস 1 বছর রাখতে পারবো। সেটা তো কাপড়ের ক্ষেত্রে এরকম জিনিসগুলো বিক্রি করার জন্য। আবার হচ্ছে যে কি, ধরেন বাংলাদেশে তেলের এখন আপনাদের ব্যবসায়ীর আলাপের চেয়ে আমার মূল কনসেপ্টটা হচ্ছে যে ব্যবসাকে সবচেয়ে মহান পেশা হিসেবে বলা হয়েছে। আমি স্যার একটু যে কোনো সমাজের উন্নয়নটা কিন্তু ব্যবসার সাথে রিলেটেড। হ্যাঁ, বাংলাদেশটাও মূলত ব্যবসায়ীরাই চালায়। তো আমরা যারা মূল্যবোধ রাখতে চাই, ব্যবসাও করতে চাই, এবং বাংলাদেশের মধ্যে যত ধরনের দুর্নীতি শীর্ষ ব্যবসায়ীরা করে, তারা আবার মূল্যবোধের চাষাবাদ করে। মানে তাদের নিজস্ব মাদ্রাসা আছে, তাদের নিজস্ব এতিমখানা আছে, তারা লোকদেরকে হজ করতে পাঠায়, তাদের ধর্মীয় লোকজন আছে যারা দিনরাত তাদের জন্য দোয়া করে, হ্যাঁ, এবং তাদেরকে তারা লেজিটিমেট করে। হয়তো দেখা গেল যে সে 1000 কোটি টাকা তার ঋণ খেলাপি, কিন্তু এলাকার মধ্যে সে কথাগুলো যে 3টা কলেজের প্রতিষ্ঠাতা, হ্যাঁ, মানে 10টা স্কুল সে চালায়, এই ধরনের। তো সেজন্য এই যে একটা ব্যাপারটা মানুষের মধ্যে এখনও একটা আইডিয়া তৈরি হয়েছে, চোর বাটপারদের কাজই হচ্ছে যে খালি ব্যবসা করা। কিন্তু আমরা তো বিশেষ করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, আল্লাহ তাআলা তো স্বয়ং মানে ইসলামটাকে একটা ব্যবসার সাথে তুলনা করছে। আল্লাহ তাআলা বলছে আমার সাথে তোমরা ব্যবসা করো। ব্যবসা খুবই এনগেজিং জিনিস। আমি মনে করি হিউম্যান পটেনশিয়ালিটিকে ম্যাক্সিমাইজ করার জন্য মানে ব্যবসা হচ্ছে যে একমাত্র পদ্ধতি। উইদাউট ওনারশিপ কেউ কিন্তু কোনো কাজ করে না, তাই না? তো হ্যাঁ, এটা আমাদের আলোচনা, এটা আমরা বুঝি। তো বাংলাদেশে ব্যবসা করতে গেলে আমি যতজনের সাথে কথা বলছি, সবাই বলছে না এখানে হালাল উপায়ে ব্যবসা করা সম্ভব না। হ্যাঁ, কথা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ কেন সম্ভব নয়, বা আদৌ যারা করছে বলে দাবি করছে, মানে তাদের অবস্থাটা কেন সম্ভব নয় তার একটা উদাহরণ দিই। এখানে ব্যবসায়ীদের দায় আছে, তো সম্ভব নয় বলাটা তো একটা কনক্লুডিং রিমার্ক। কিন্তু যারা করছে তারা কি স্বীকার করবে যে তারা আসলে ভেজালে চলছে? যারা ব্যাংকিং সেক্টরে, এটাও একটা ব্যবসা, ব্যাংকও একটা ব্যবসা, ব্যাংক নিজে ব্যবসা করে, ব্যাংক দেওয়াটাও ব্যবসার একটা অংশ, তাই না? তো তাহলে আর কি, হ্যাঁ, আমি বলি স্যার এখানে ব্যবসায়ীদেরও দায় আছে, ইচ্ছা শক্তির একটা ব্যাপার আছে। তাদের আসলে কি চায় তারা, এ ধরেন ছোট্ট ব্যবসা, হ্যাঁ, এই যে স্যার উদাহরণ দিতেছিল অনলাইন সেল করা, কিন্তু এগুলো তো ছোটো ছোটো উদ্যোগ। হ্যাঁ, সেক্ষেত্রেও দেখেন, ধরেন আপনি দেখবেন যে এখন আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে প্রমোশন নিয়ে আলাপ করতেছিলাম। তো আমরা কোনো প্রমোশনের পিছনে এই মুহূর্তে কোনো টাকা পয়সা খরচ করবো না, বাট আমরা পরামর্শ নিতে গেছি। সে বলছে 2টা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে যে কি কোনো মেয়ের দিয়ে প্রমোশন করানো, আরেকটা হচ্ছে যে কি কোনোভাবে যদি কোনো মেয়ে ম্যানেজ করা না যায়, সেক্ষেত্রে একটা হুজুর ম্যানেজ করা, যে হচ্ছে যে কি আলহামদুলিল্লাহ, খুবই প্র্যাকটিক্যাল পরামর্শ। হ্যাঁ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কথায় কথায় বলবে, একজন হুজুরকে নিয়ে আসে। 2টা অ্যাটলিস্ট একটা ম্যানেজ, হুজুর ম্যানেজ করতে পারলে আপাতত চলবে, লো কস্টে হুজুর ম্যানেজ করে ভালো প্রমোশন করা যাবে। তো এটা মেয়েদেরকে দিয়ে প্রমোশন করা, হ্যাঁ, তোমার এসব নিয়ে বলার মানে যেহেতু অবিবাহিত মানুষ, কিন্তু তারপরেও চালাক চতুর হিসেবে বলতে পারো যে এটা কি মানে ছেলে ক্রেতারা এটা দ্বারা আকৃষ্ট হবে, সেজন্য উভয় ক্রেতারা, উভয় ধরনের ক্রেতারা এটা দ্বারা আকৃষ্ট হয়, মানে মেয়ে ক্রেতারা সবাই, মানে সুন্দর মেয়েদের সুন্দর করে বলাটাকে
ছেলে মেয়ে উভয়ই। এখন সুন্দর মেয়েরও কিন্তু এখন বাংলাদেশের প্রমোশনের ক্ষেত্রে একটা স্পেসিফিক অ্যাপিয়ারেন্সের মূল্য বেশি তৈরি হয়েছে, সেদিকে আমি না যাই। সেটা হিজাব পরা বা মানে কনজারভেটিভনেস দেখানো আর কি, বোরকা না কিন্তু আবার। যাই হোক, তো ডিটেল না গিয়ে এসে আমাদেরকে এই পরামর্শটা দিছে। আর হুজুর মানে ধর্মীয় লোকজনকে দিয়ে করা, এটাও খুবই অনলাইন মার্কেটে এখন এটা খুব কাজ দেয়, খুবই প্র্যাকটিক্যালি কাজ দেয়। আরেকটা জিনিস বলি, ধর্মের লোকেরা কোনটাকে ইয়ে করে। হ্যাঁ, এখন দেখেন কিছুদিন আগে আমি আমাদের এরকম মালয়েশিয়া ট্রাকে ওখানে একজনের সাথে কথা বলতে গেছি। এটা কিন্তু একটা বিজনেস, মার্কেটিং কিন্তু একটা বিজনেস। এখন আপনি যদি এরকম টার্গেট নিয়ে মানুষকে ম্যানিপুলেট করার জন্য কাজটা করেন, এখন এটা কটুক ভালো কটুক খারাপ সেটা আসলে বিবেচনার বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে, একটা ছেলে একটা কোম্পানির, তাদের নাম না বলি, তো ওর যে প্রমোট করতেছিল মালিকদের একজন, শেয়ার হোল্ডারদের একজনই প্রমোট করতেছিল, তার ব্যাপারে কথা উঠছে হঠাৎ করে। আমরা কয়েকজন ছিলাম, একজন বলে যে কেউ আচ্ছা ওই যে হুজুর ভাইটা, তো সাথে সাথে ওই কোম্পানির ওখানে ওই কোম্পানির হুজুর ভাইটা যার কথা বলতেছে, যে কোম্পানির মালিকের কথা বলতেছে, ওদের কেউ নাই, ওনার একজন কর্মচারী ওখানে আছে, বলছে না 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 হুজুর না, এখন সাজছে হুজুর, প্রমোশনের জন্য হুজুর সাজছে। তা আপনি তো খুব সামান্য জিনিসের জন্য আপনার মূল্যবোধটা ছেড়ে দিচ্ছেন। একটু এখানে আমাদের যে ব্যাচেলর ডরমেটরি ফ্ল্যাটের পাশে একটা মুদি দোকান আছে, ওই দোকানের মালিক নাম হচ্ছে তাহের। আমাদের মাসুদ তার কাছ থেকে সদাইপাতি কিন্তু, তো মাসুদের ভাষায় তাহের ভাই, কিন্তু আমাদের তাহের ভাই হচ্ছে আবার ভাই ভাই স্টোরের তাহের ভাই, যিনি আমরা ছাত্র জীবনে হলের গার্ড ছিল। তো এই যে তাহের, ও কোন তাহের, ওই যে বিডিএফ এর পাশের দোকানের যে তাহের, তো বলতো যে তাহের ভাই একটা জিনিস আগের দামে কিনছে, সেই দাম অনুসারে তার লাভ সহ যেটা সেই দামেই সে বিক্রি করে, যদিও মার্কেটে কিন্তু ওই জিনিসের দাম বেড়ে গেছে। এখন একটা কথা, একটা জিনিস আমি 20 টাকা দিয়ে কিনছি, কথা আমি 25 টাকা বিক্রি করি। এখন জিনিসটার দাম মার্কেটে হয়ে গেছে 30 টাকা, তাহলে আমি আগের কিনাটা কি 25 টাকায় বিক্রি করব নাকি মানে 30 টাকা বা 35 টাকায় বিক্রি করব? তো বলছে যে উনি ওই আগের দামে বিক্রি করে, এবং ওনার নির্দিষ্ট লাভ হওয়ার পরে দিয়ে উনি আর দোকান চালায় না, আমার হয়ে গেছে, আমি আর করব না। তো এই এথিক্সটা, এটা এথিক্যালি সুন্দর, ভালো, অ্যাপ্রিসিয়েবল, বাট আবার আপনি যদি এক্সপেনশনের কথা চিন্তা করেন, আপনি এভাবে করে এক্সপ্যান্ড করতে পারবেন না। যেমন আমি দুইটা কথা বলি, ধরেন আপনি প্রডিউসার না, তাহের ভাই উদাহরণ, এক্সপানশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ না? আপনি তাহের ভাই তো প্রডিউসার না, তুমি ট্রেডিং করে, তুমি তো বললা যে এক্সপানশন ছাড়া বিল্ডিং হয় বা বিজনেস হয় না। এই কারণে তো মুদি দোকান থাকবে। আমি ওনারে ছোট করতেছি না কোনোভাবেই না, ওনার এটা খুব ভালো, এবং আমি ওনার থেকে, যদি আমার বাসার দিকে না, বাট মাসুদ ভাই প্রমোশনের কারণে আমিও দেখবেন ওনার থেকে জিনিসপত্র কিনছি। তো এখন ধরেন একটা জিনিস উনি 20 টাকায় কিনছে, 25 টাকায় বিক্রি করুন, ঠিক করছে। উনি কিন্তু এটা প্রডিউসার, উনি কিনতেছে, উনি ট্রেডিং করতেছে। জাস্ট ওনার মালটা স্টোরে থাকা অবস্থায় এটার মাল এখন মার্কেটে 30 টাকা হয়ে গেছে, তার মানে উনি কিন্তু 20 টাকায় কিনে 30 টাকায় বেচতে পারবেন না, নেক্সট মালটা ওনার 25 টাকায় কিনতে হবে। তাহলে এখন আপনি 25 টাকায় একটা মাল সেল করে আপনার নেক্সট স্টোরে যেগুলো করবেন সেটা আপনি 25 টাকায় কেমনে কিনবেন? আপনার তো কিছু প্রফিট করতে হবে, সেটা তো হ্যাঁ। আবার হচ্ছে যে আর আপনি যদি এটা বড় করতে চান, তাহলে তো আপনি এই যে আমার এতটুকু সেল হলে শেষ, আলহামদুলিল্লাহ। তাহলে লাস্ট কথাটা একটু আমি বলি, ওই ওনাকে দাও, সেটা হচ্ছে যে এই মোরাল স্ট্যান্ডার্ড বজায় রেখে কি ব্যবসা করা সম্ভব নয়? আপনি মানে এক কথা কি বলেন? আমি বাংলাদেশের বাস্তবতা আমার কাছে খুব এটা কঠিন মনে হয়, ঠিক আছে? কারণ আপনি যখন ব্যবসার কথা বলবেন, হ্যাঁ, ব্যবসার অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, কিন্তু আমাদের এখানকার চ্যালেঞ্জটা বেশি ইউনিক। আপনি একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনি নিজের কাছে নিজের যে চ্যালেঞ্জটা, যে একটু আগে আপনারা যে উদাহরণ দিলেন যে বাজারে দাম বেড়ে গেছে, কিন্তু আমার দোকানে যে জিনিসটা আছে আমি কম দামে আছে, এই জায়গায় নিজের কাছে নিজের চ্যালেঞ্জটা হচ্ছে আমি ইচ্ছা করলে কিন্তু এখন বাজার দরে বিক্রি করতে পারি। আমি করব না আমার যে আগের কম দাম সেই দাম নিয়ে আমি বিক্রি করবো, এটা হচ্ছে নিজের কাছে নিজের এক ধরনের চ্যালেঞ্জ, নিজেকে সংবরণ করা। এই জায়গায় একটা নৈতিকতার বিষয় থাকে। এই চ্যালেঞ্জটা হয়তো ব্যক্তির কাছে আছে, ব্যক্তির কাছে এখানে চয়েসের জায়গা আছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে তার চয়েসেরই জায়গা নেই। কীরকম? যেগুলো হচ্ছে মানে আইন কানুনের সাথে রিলেটেড। আপনি একটা জায়গায়, কোনো জায়গায় আপনি প্রপার প্র্যাকটিসটা তখনই করতে পারবেন যখন সেই প্র্যাকটিস করার মতো একটা অবস্থা থাকবে। মানে আপনার কোনো একটা খেলার যদি নির্ধারিত থাকে যে এটার বাইরে গেলে ফাউল, এটার বাইরে গেলে হচ্ছে মানে এটা রং, সেটা থাকলে মানুষ ওই সীমার মধ্যে থেকে করবে, তখন আমি ফেয়ার প্লে করতে পারেন। কিন্তু বাংলাদেশের নিয়ম বাস্তবতা হচ্ছে এটা, যেখানে যে কেউ যার ইচ্ছা মতো ব্যান্ড করতে পারে, নিয়মকে
আর নাকি প্রচুর মনের মাধুরী মিশাইয়া আইন করা হয়েছে, যে আইনগুলো মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে অনেক হাই লেভেলের, বাংলাদেশের জন্য তো মানে মোটেও প্রযোজ্য নয়, কিন্তু আইন তৈরি করে রাখা হয়েছে এবং সেই আইন দিয়ে আইন প্রয়োগ করে সংস্থাগুলো মানুষকে নির্যাতন করতেছে। এই দেখো আইনের মধ্যে আছে, তা আমারে দাও, নাহলে কিন্তু আইনের আমি খড়গটা তোমার উপর ফেললাম। যে রাস্তায় গাড়ি চালাতে গেলে আপনি যেটা শিকার হন, আমি বলতেছি ফর এক্সাম্পল আমরা একই ব্যবসা করতেছি, আপনি নৈতিকতার জায়গাগুলোতে কোন জায়গায় আসে, আপনি কখন প্রেশারটা ফিল করেন। মানে যেমন আমাদের ছাত্রদের সাথে যদি আমরা তুলনা করি, আমরা সব ছাত্ররা একই রকম পড়াশোনা করে, তাদের একই প্রশ্নের পরীক্ষায় উত্তর দেয়, একই সময় পায়। এই জায়গায় আমরা কোনো ছাত্র নকল করলে তাকে খারাপ ছাত্র হিসেবে বহিষ্কার করতে পারি, বা এখানে ছাত্রের একটা সুযোগ আছে তার মেধাকে প্রকাশ করার, এটা যেটা যেরকম। কিন্তু আপনার যদি আপনি বাংলাদেশে আপনি কোনো ইম্পোর্ট কিছু করেন, ঠিক আছে, মনে করেন যে কোনো একটা চায়না থেকে আপনি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, আপনি যদি এই কারেক্ট ডিক্লারেশন দিয়া প্রপার পেপার ওয়ার্ক করে এটা আনতে যান, সব চ্যানেলে মানে প্রপারলি আনতে যান, তাইলে আপনার যে কস্ট পড়বে, আর আপনার পাশের ব্যবসায়ী ও কিন্তু বাইপাস করে মিস ডিক্লারেশন দিয়ে, তারপরে হচ্ছে এগুলো বলে এই কি বলে আন্ডার ইনভয়েস করে এই জিনিসটাকে কম দাম দেখায়, মানে সরকারের জায়গায় কম টাকা যায়, যার ফলে তার ইম্পোর্ট কস্ট কম পড়ে, যার ফলে সে বাজারে কম বিক্রি করতে পারে। তখন তো আপনি একজন কম দামে বিক্রি করতে পারে। আর মানুষ যেহেতু রেডি আছে শুধু কম দামের পেছনে, আপনি একজন নৈতিক ব্যবসায়ী, এই জন্য সবাই আপনার কাছ থেকে আসবে না বেশি দাম দিয়ে কিনে নেওয়ার জন্য, বুঝতে পারতেছেন? তখন আপনার পক্ষে একজন ব্যবসায়ী হিসেবে টিকে থাকাটাই এখানে সমস্যা, বুঝতে পারছেন? মানে এটা আমরা যদি আমাদের পরীক্ষা হলের সাথে তুলনা করি, এটা হলো তাহলে অন্যরা স্পেশাল ফেভার দেওয়া হলো যে আচ্ছা ভাই অন্যরা ভেজাল করতেছে, আমি সেটা থেকে বাঁচতে পারতেছি না, তাহলে বাধ্য হয়ে আমি এটার সাথে এনগেজ হচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত তাহলে জিনিসটা তো মানে করাপশনটাই বাড়তেছে। হ্যাঁ, তাই তো। এই জন্যই তো আমি বললাম যে এটা নেক্সট টু ইম্পসিবল বাংলাদেশের বাস্তবতায়। আমার ভাগনা যে ওই যে সিমেন্ট ফ্যাক্টরিতে আছে প্ল্যান্ট ম্যানেজার হিসেবে, সে বলল হাইডেলবার্গ সিমেন্টের, সে বলল যে শ্রম আইনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে মানে শ্রমিকদেরকে এত মানে যে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আইনে বাধ্য করা হয়েছে, এগুলো দিয়ে ব্যবসা করা যাচ্ছে না। তখন তারা করছে কি, কতগুলো ঠিকাদার নিয়োগ করছে। ওই শ্রমিকরা হচ্ছে যে ঠিকাদারের লোক, তারা ডেইলি কাজ করে, কিন্তু তারা কিন্তু বছর পর বছর ধরে কিন্তু ওই মানে সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে যাচ্ছে, রুবি সিমেন্ট, স্ক্যান সিমেন্ট, ওদের যারা বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে আর কি, কিন্তু তাদেরকে তারা রেগুলার শ্রমিক হিসেবে তারা নিয়োগ দিচ্ছে না। এই জন্য যে নিয়োগ মানে এত হাই স্ট্যান্ডার্ড করে রাখছে, যেটা ব্যবসায়ীর পক্ষ থেকে তার জন্য এটা প্রফিটেবল না। তখন সে তার ম্যাক্সিমাম লোকদেরকে সে ইয়ে করে রাখছে। মনে করো পত্রিকাতে সাংবাদিক হিসেবে তাকে নিয়োগ দেয় না, তাকে কেন, তাকে যদি মানে ইয়ে হিসেবে নিয়োগ দেয়, তখন তাকে কিন্তু ওই সুযোগ সুবিধাগুলো দিতে হবে। যার কারণে বছর পর বছর ধরে সে একটা আইডি কার্ড নিয়ে ঘুরতেছে। তাহলে এখন দেখেন, আপনি যদি রুবি সিমেন্ট বা হোয়াট এভার সিমেন্ট কোম্পানির ফ্যাক্টরি শ্রমিকদের কথা চিন্তা করেন, তাহলে তো শেষ পর্যন্ত তারাই ক্ষতিগ্রস্ত হইল। কোম্পানি তো এটারে ম্যানেজ করে নিছে, কন্ট্রাকচুয়ালের মাধ্যমে আইনে একজন কন্ট্রাক্টরের টাকা, হ্যাঁ কন্ট্রাক্টরকে দিয়ে দিয়েছে, ওরা কন্ট্রাক্টরের লোক, এবং সে আসলে কোনো সিকিউরিটির ভিতরে নাই। হ্যাঁ, তার কোনো ভাতা নাই, তার কোনো সেফটি সিকিউরিটি নাই, ইত্যাদি নাই। হ্যাঁ, আবার সরকারেরও আইন আছে, কোম্পানিরও ম্যানেজমেন্ট আছে। ক্ষতিগ্রস্ত কে হইলো? জনগণ হইলো, মানে বাংলাদেশের কর্মীরা হইলো। সরকার তাহলে আইনটা কেন করলো? কার অনেকক্ষণ তো আমরা কথা বলে ফেলছি, এই কথা কি বলবেন যে আসলে এটা থেকে ওয়ে আউট কি? ওই যে ধরেন আমি একটু বলি না, একটা কোনো ওয়ে আউট নাই, এরকম একটা মানে এরকম একটা মানে পেসিমিস্টিক এতে না গিয়া একটা ওয়ে থাকতে পারে। এই যে স্যার বললো যে ধরেন ইম্পোর্টের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং অথবা আন্ডার ইনভয়েসিং, যেটাই করুক, যে ক্ষেত্রে যেটা সুবিধা, বাইরে না ক্ষেত্রে ওভার ইনভয়েসিং, ভিতরে করার ক্ষেত্রে আন্ডার করা, এগুলো টপ ডাউন অ্যাপ্রোচ, মানে গভর্নমেন্ট করবে। বাট মানে এটা হইতে পারে না যে রেসিপ্রোকাল রেসপন্সিবিলিটি, যে উভয় পক্ষের বা সবারই কিছু দায় দায়িত্ব আছে। যেমন আমি আপনার একবার বলতেছিলাম যে আমরা এদিকে হাঁটতে হাঁটতে গিয়ে খাইতে বসে সন্ধ্যা দিকে, ধরেন আপনি এই কোম্পানি, বাংলাদেশে এখন একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কি বিভিন্ন কোম্পানি যারা হচ্ছে যে কি প্লাস্টিক পণ্য বানায়, বা অ্যাটলিস্ট খাবারের মধ্যে প্লাস্টিক নিয়ে আসছে নানাভাবে, প্লাস্টিক যত ছড়াই যাচ্ছে। এখন এই প্লাস্টিক আপনার তো বাস্তবতা যে প্লাস্টিক চলে আসছে, কন্ট্রোল কেমন করবেন? এটা উভয় দিকে। একটা হচ্ছে সরকার এটাকে
সামহাউ রেগুলেশনের ভিতরে আনতে হবে, আর জনগণের পক্ষ থেকে এটা থেকে দাবি করতে হবে। জনগণের পক্ষ থেকে যেটা আমরা করছি, আমরা যে কাজের সাথে, যে ধরনের কাজের সাথে জড়িত, এটা হলো বটম আপ অ্যাপ্রোচ, যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, যে আপনি একটা সিগারেট না খাইয়া আপনি একটা ডিম খান, একটা ডিম কিনে খেলে আপনার যে টাকা লাগবে তা দিয়ে আপনি একটা সিগারেট কিনে খাচ্ছেন। আপনার তো এইভাবে যদি লোকদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়, তখন তো মানে প্লাস্টিকের কথাটা একটু শেষ করি। ধরেন এখন আপনি আপনার ঘরে ডেইলি বিভিন্ন গুডস কিনতে গিয়ে 100টা প্লাস্টিক ঢুকতেছে, আপনার পক্ষে আসলে 100টা প্লাস্টিক প্রপার মানে ম্যানেজমেন্ট করা কঠিন, কারণ হচ্ছে যে আদা যে বিনগুলো রাখতেছেন সেই বিনগুলো শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট হচ্ছে কিনা। আপনি আপনার ঘরে 3টা বিন রাখলেন, শেষ পর্যন্ত দেখি ঠিকই কর্ণফুলী নদীতে হইলো এবং কর্ণফুলী নদীতে ড্রেজিং করা যাচ্ছে না, তো লাভ হলো কি? এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে এগুলো করতে হবে। আর আপনারা জনগণ তাহলে কনজিউমার যেটা করতে পারে সেটা হচ্ছে যে কোম্পানি, সেই কোম্পানি তার ওয়েস্টেজ ম্যানেজ করবে। প্রাণ কোম্পানি সেল করতেছে, প্রাণ কোম্পানি ওয়েস্টেজ না, এগুলো তো দুনিয়া জোড়া মানে উন্নত দেশ আমরা যাদেরকে বলি সবাই এটা তো একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। এগুলো আমাদের জন্য কোনো মানে কঠিন কোনো বিষয় না যে আমরা এটা কিভাবে করবো, এটা তো তারা অলরেডি করছে। কাস্টমসে আপনি কেন সঠিক ইনভয়েসিং নিশ্চিত করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি তো কই চুরি করে তো স্বর্ণ ঢুকাই দিয়ে আনতে না, কেউ পেটা করে স্বর্ণ আল্লাহ ধরে ফেলেন, পায়খানা দরজা দিয়ে বের করেন, কিন্তু আপনি ইনভয়েসিং কেন ধরতে পারেন না? আর সরকারেরও কিন্তু নীতিগত কিছু সমস্যা আছে। সরকার দেখেন এই খেজুর, সরকার এখন ডলার ক্রাইসিস হাবি যাবি, খেজুরের সে বানায় রাখছে হচ্ছে যে কি প্রসাধনীর মতো একটা দামি জিনিস, সেটাই যেমন গত রমজানে খেজুর নিয়ে খুব হাওয়া হইলো, কারণ হচ্ছে যে জাস্ট রমজানের কিছুদিন আগে সরকার 200 টাকা করে ট্যাক্স বাড়াই দিছে ফ্ল্যাটলি। এখন আমি যদি 200 টাকা শুধু ট্যাক্সে খরচ করি তাহলে এটা আমার একদম বেসিক ইনভেস্টমেন্ট, এটা থেকে আমি কোনো প্রফিট করতেছি না, মানে এটা আমি কোনো সেল আনতেছি না, তাহলে আমার ইনভেস্টমেন্ট ধরে সরকারের 200 টাকা দিলে জনগণ আমার 250 টাকা বেচতে হবে। আচ্ছা ভাই, তাহলে এই আপনি একজন এডুকেটর হিসেবে, একজন টিচার হিসেবে, হোয়াট ইউ উড লাইক টু সাজেস্ট, যে আমাদের ছেলেপেলেরা তো সবাই মানে চাকরি কোট অ্যান্ড কোট চাকরিতে ঢুকতে চায়, হ্যাঁ, তো এখন ব্যবসামুখী যে করোনার পর থেকে বিশেষ করে একটা ট্রেন্ড চালু হয়েছে, মহিলাদের মধ্যে হয়েছে, ইয়াং ছেলেপেলেদের মধ্যে হয়েছে, এই চাকরির কোটা টোটা এইসব ঝামেলা, এগুলো কিন্তু তাদেরকে আরও একটু ব্যবসার দিকে উদ্বুদ্ধ করতে, তাহলে কিছু একটা করি। এটা কিন্তু একটা মানে একটা অ্যাওয়ারনেস, মানে একটা মানে একটা বিজনেস একটা সবার মধ্যে একটা তৈরি হচ্ছে। তা আপনি কি এটাকে কিভাবে দেখেন? যে আমি এটাকে খুব ভালোভাবেই দেখি, কিন্তু বিষয় যেটা হয় কিন্তু মাঝে মাঝে স্ক্যাম হয় না, যে যখন এই যে শেয়ার বাজার হয়েছিল, ইউনিভার্সিটি স্টুডেন্টরা বাড়িঘর থেকে টাকা পয়সা এনে দিন রাত খালি মোবাইল কিনে ওখানে ওখানে দেখতো। হ্যাঁ, যে তো আসলে বেশিরভাগ মানুষই যারা ব্যবসায় আসে মানে ভালো নিয়তে আসে, যারা দাও মারার নিয়তে আসে ওরা তো আমরা তাকে ব্যবসায়ী বলবো না, তাকে সে চুরির একটা পন্থা হিসাবে এটাকে ইউজ করে ব্যবসায়ীকে, তাকে আমি ব্যবসায়ীর ক্যাটাগরিতে আনবো না। তার নিয়তি আছে যে মানুষ ঠকায় টাকা নিয়ে যাবে পকেট থেকে, এটা বিভিন্ন ফর্মে নেওয়া যায়, এটাকে সে মানে ব্যবসা ইটসেলফ একটা নোবেল প্রফেশন। হ্যাঁ, ব্যবসা ভালো, এবং ব্যবসায় যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে আসে তাদের সামনে দুই ধরনের চ্যালেঞ্জ। একটা হতেছে যে নিয়মকানুনগুলো রাষ্ট্রের দেখার কথা, যেখানে তার কোনো হাত নাই, সেই জায়গাগুলোতে রাষ্ট্রকে ছিদ্রগুলো বন্ধ করতে হবে সকল দিক দিয়ে। হ্যাঁ, একদম ওই যে এই চাঁদাবাজি থেকে শুরু করে পুলিশের তারপরে যত ধরনের আছে এগুলোকে রাষ্ট্র বন্ধ করতে হবে। আর ব্যক্তির কাছে যে চ্যালেঞ্জ সেটা হতেছে যে সে কি ব্যবসা করবে না দাও মারবে, ঠিক আছে, তার যদি সুযোগও থাকে, হ্যাঁ, এই জায়গাটাতে তাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং এই জায়গায় আসলে নৈতিক ব্যবসার বিষয়টা আসতেছে, যে একটা ব্যবসায় আপনি কতটুকু লাভ করবেন। আপনার যদি সুযোগ থাকে আপনি কি 10% করবেন, 20% করবেন, না 80%? এইটা তো আমাদেরকে একটা খুব জটিল আলোচনার মধ্যে নিয়ে যায়। সেটা হচ্ছে যে আসলে মানে ইসলামিক দিক থেকে যদি আমরা দেখি কত পার্সেন্ট লাভ করাটা মানে জায়েজ। কথার কথা একটা ওষুধ আমি 50 টাকার, এখন আমি এই ওষুধের মধ্যে কোনো ভেজাল নাই, আপনি চেক করে দেখতে পারেন, এটার দাম আমি আপনার কাছ থেকে নেব 500 টাকা, হইলে নেন নাহলে না নেন। তো এখন এটা কনজিউমার্স রাইট বলে এটার আসলে মানে বেসিসটা কি? কনজিউমার্স রাইটের তো অনেকগুলো জায়গা আছে। কনজিউমাররা তো মানে ওই প্রথম কথা হচ্ছে যে সে ক্ষতিকারক বা ভেজাল মুক্ত জিনিস সেগুলো বুঝলাম, কিন্তু আপনি ব্যবসায়িক দৃষ্টিতে আপনি কত পার্সেন্ট লাভ করলে আপনি আমি কনজিউমার হিসেবে বলতে পারবো না যে না আপনি এটা বেশি নিচ্ছেন। এক্স্যাক্টলি, এখন এটা দেখতে হবে। কারণ যে ওষুধের কথা বললাম, যে বড় বড় কোম্পানি এগুলো ব্র্যান্ডগুলো বলছে যে ফার্মাসিউটিক্যালস যে আমরা এটা বানাইলে মানে খুচরা একটা 25 টাকা করে বিক্রি করব।
আর একই জিনিস একই মান বজায় রেখে লাভ সহ আরেকটা ইয়া বলছে যে ওই সিন্ডিকেটের মধ্যে না ঢুকে বলছে আমি 10 টাকায় পারবো, যার কারণে বাধ্য হয়ে এরা সবাই এটা খুব জটিল অর্থনীতি বা ফিনান্সের জায়গায় এই বিষয়টা এতে কথা বলার জন্য, কিন্তু আমরা সিম্পল বুদ্ধিতে যেটা বুঝি সেটা হচ্ছে যে বাজারে কোনো জিনিসের দাম নির্ধারিত হয় অন্যরা কি দামে বিক্রি করতেছে তার সাথে সামঞ্জস্য রেখে, এটা একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি যে কোনো ব্যবসায় করেন, প্রোডাক্ট আপনার যাই হোক, আপনি যদি টাকাটা ব্যাংকে রাখলে এই ইয়ার এন্ডে আপনি এটা যতটা প্রফিট পান ওই এই যেই ব্যবসায়ী করেন না কেন ওই মার্জিনটা এটার চেয়ে একটু বেশি হতে হবে, আর নাহলে আপনি সার্ভাইভ করতে পারবেন। হ্যাঁ, সাথে ইনফ্লেশনের হিসাব করলে, তাহলে এগুলি একটা পরম্পরা আছে। এখন এই যে ব্যবসায় নৈতিকতা বহির্ভূত একটা জায়গা দেখেন আপনি, আমি সিম্পল একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনি যদি অনলাইনে এখন ঢুকেন যে চিয়া সিড, ঠিক আছে, খুব কমন চিয়া সিড আমি দেখছি 500 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, ঠিক আছে, 500 টাকা থেকে শুরু করে 3000 টাকা। আমি পুরো পাজল যে আসলে এটা কি, হ্যাঁ, এখন এটা কি এই জিনিস অন্য দেশে যত সহজে বোঝা সম্ভব বাংলাদেশে এত সহজে বোঝা সম্ভব না। আমি যেভাবে বুঝি জিনিসটা, যারা দাম বেশি নিচ্ছে তারা বলে আমাদের জিনিসের কোয়ালিটি ভালো, একদম মুখস্থ কথা। তারপরে আমার এটা প্যাকেজিং ভালো, আমি অনেক প্রসেসিং করি, আমার ওভারহেড কস্ট বেশি, নানান ধরনের কিন্তু সেটা কি আসলে এই 3000 টাকা হওয়ার মতো কিনা দামটা, বুঝতে পারছেন? আবার যিনি 500 টাকায় বিক্রি করতেছে তিনিও যে এটা ভেজাল করে দাম কমায় নাই আপনি সেটাও নিশ্চিত হতে পারতেছেন। মানে সিচুয়েশনগুলো খুবই কমপ্লিকেটেড। এটা আমি আবারও পরীক্ষার হলের উদাহরণ যদি দেই, ঠিক আছে, আপনি যদি কোনো পরীক্ষার হলে টাইম নির্ধারণ না থাকে, ইনভিজিলেশন না থাকে, তখন তাহলে ভাই রেগুলেটিং যেসব অথরিটি আছে মোস্টলি গভর্নমেন্টের দিক থেকে সেগুলো প্রপারলি ফাংশন করা, আবার বটম আপ অ্যাপ্রোচে মানে কমিউনিটি বা পিপল তাদের যে অ্যাওয়ারনেস এবং তাদের যে আমরা যদি বলি যে একটা সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেটাও যদি ঠিকমতো কাজ করে। আপনি আরো সহজে এই উদাহরণটা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি নিজেই কোনো সময় বলছিলেন যে আমি আমার বাচ্চাদেরকে সব ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, তাদেরকে ভালো সিনেমাগুলো দেখাইছি বা ভালো খাবারটা খাওয়াইছি, ঠিক আছে, তখন আপনার বাচ্চারা কিন্তু ওই লেভেলের টেস্ট, সে যেটা খাবে সেটা ভালোই খাবে, আর নাহলে খাবে না, ঠিক আছে, তার অ্যাক্সেসটা উপরে থাকবে। এখন এই যে ব্যবসায়ীরাও তারা আমাদেরকে কি দিবে, ঠিক আছে, প্রোডাক্টে তারা কি দিবে এটা কিন্তু তারা ডিসাইড করে। কিন্তু তারা যখন সিন্ডিকেট করে, এই সিন্ডিকেটটা আমার যতটুকু কমন সেন্স যে এটা ইসলামিক শরিয়া এটা অ্যালাউ করে না। যেমন রড সিমেন্টের যারা সাপ্লায়ার তাদের একটা সমিতি আছে, তারা বললো যে এখন জিনিসটার দাম এত, তার মানে হলো যে সবার ক্ষেত্রে এত, এটা আপনি আদারওয়াইজ আপনি কারো কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এটা কি ফেয়ার হইলো? অবশ্যই ফেয়ার হলো না। তা আপনার ফ্যামিলির আপনি যেরকম গার্ডিয়ান, আপনার রাষ্ট্রেরও একজন গার্ডিয়ান আছে, তাদের পলিসির ইমপ্লিকেশনটাই কিন্তু গ্রাসরুট। তাহলে আমরা গ্রাসরুট বা বটম আপ অ্যাপ্রোচ যতই করি না কেন, উপর থেকে যদি এটা প্রপারলি রেগুলেট করা না হয় তাহলে কিন্তু আসলে আলটিমেটলি আপনার যদি ওই জিনিসগুলি প্রপারলি থাকে তখন সেজন্যই তো আমরা বলি যে পলিটিক্স ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ মোরালিটি, কারণ থ্রু political exercise you are getting power, and by using power in a beneficial way আপনি একটা মানে মানুষকে অনেক বেশি বেনিফিট দিতে পারছেন। এই কথা বলতে যে আমার ওই যে একটা তার্কিশ সিরিয়ালের মনে পড়লো, ওই যে সিরিয়ালের কথা না, আমি ওনাকে বলবো, ওইটা হচ্ছে ওই যে ওই সিরিয়ালের মধ্যে এরকম দেখায় ওই খেলাফতের ইয়ার উপরে যেটা করা, যে হ্যাঁ না ওটা সম্ভবত ওই যে আব্দুল হামিদ, পায়েতাত আব্দুল হামিদের মধ্যে ওখানে দেখায় যে হঠাৎ করে বাজারে রুটির দাম বেড়ে গেছে, ব্যবসায়ীরা রুটির দাম বেশি নিচ্ছে, তখন উনি সাথে সাথে ডিক্লেয়ার করলো যে গভর্নমেন্ট রুটি বানায় মানুষকে দেওয়া শুরু করবে, ঠিক আছে, যখন এরকম সিন্ডিকেট করছে আর কি, তখন গভর্নমেন্টের উদ্যোগে যখন রুটি দেওয়া শুরু করলো তখন কিন্তু ব্যবসায়ীরা যারা সিন্ডিকেট করছিল কোণঠাসা হয়ে গেছে, তাদের বাধ্য হয়েছে। কিন্তু আমাদের এখানে গভর্নমেন্টের এত উদ্যোগ তো হয় যে অনেকে বলে যে বিডিআর বিদ্রোহের এটা একটা কারণ, যে চাল ডাল বিক্রি করা বা ইত্যাদিগুলো, এগুলো তো ব্যাকফায়ার করে না, ব্যাকফায়ার সরকার আদৌ উদ্যোগ ক্যাপাসিটি থাকে কিনা
যে সে চাইলেও উৎপাদন করবে। সরকার তো একসাথে সবকিছু করতে পারে না, সরকার কনজিউমার, প্রোডিউসার এবং রেগুলেটর সব তো হইতে পারে না। সেটাই, এখন আপনি ওটা যখন একটা, এটা কিন্তু তাদের রেগুলার প্র্যাকটিস না, এটা হচ্ছে একটা সিচুয়েশনকে জরুরি সময়টা ফেস করার জন্য। আচ্ছা স্যার, আপনারা যখন আলোচনা তোমার লাস্ট কথা, আপনি যখন আলোচনা শুরু করছেন এবং ওই রুমে থাকতেই বলছেন, যখন আমরা ওখান থেকে আলাপটা আসছে, তখন আমার মাথায় আসলে ব্যবসার সাথে এটা আসছে যে পলিটিক্স কি মোরালিটি রক্ষা করে পলিটিক্স করা সম্ভব? অবশ্যই এটা একটা, এখন আমরা আলোচনা শেষ পর্যন্ত আসলাম আসলে পলিটিক্স এখানে গুরুত্বপূর্ণ ব্যবসাকে রেগুলেট করার জন্য। আদৌ পলিটিক্স ইটসেলফ আপনার কি বলে মোরালি রক্ষা করে করা সম্ভব কিনা, প্র্যাকটিস করে আপনি পাওয়ার পর্যন্ত বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশ না যে কোনো কনটেক্সটে এই ধরনের আলোচনাগুলো প্রায় এভাবে এন্ড আপ হয় যে না, মোরালিটি রক্ষা করা সম্ভব না। তো মোরালিটি রক্ষা করা যদি সম্ভব না হয় তাহলে তো একটা এখানে কি হবে, একটা এনার্কি হবে, একটা ডিস্টোপিয়া হবে। হ্যাঁ, আর মোরালিটি রক্ষা করা সম্ভব হবে না কেন? হ্যাঁ, তো সেটা নিয়ে তো ভিন্ন আলোচনা হইতে পারে। তবে আমি মনে করি যে ইন আইদার সিচুয়েশন কিন্তু এটা সম্ভব। আর রাষ্ট্র সমাজের মতো বৃহত্তর বিষয়ে কোনো এমন একটা কিছু নাই যে এই সুইচটা ঘুরাই দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এগুলো একটু আগে আমি ক্লাসেও আজকে বলছিলাম যে মানে কন্ট্রিবিউটিং কজালিটি, তোমরা না জানো যে একটা জিনিসের মেকিংয়ের মধ্যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের জিনিসগুলো কাজ করে। আমরা সাধারণত সিম্বলিক হিসাবে বা নিয়ার বাই কোনো কিছু বা এরকম কোনো কিছু বলি যে ইট ইজ দ্য কজ অফ দ্যাট, কিন্তু আসলে এটা আরও অনেকগুলো বিষয় কাজ করে। এবং এই যে আমরা একটা পোস্টার করেছি দ্য ওয়ার্ল্ড ইজ সুপার সিমেট্রি, এগুলো একটার সাথে একটা রিলেটেড। সুতরাং ওই যে বাটারফ্লাই এফেক্ট বলে যে আমি এখানে ক্ষুদ্র একটা মোরালিটি রক্ষা করছি, এটা কিন্তু একটা মানে বাটারফ্লাই এফেক্ট হয় আর কি। এবং আমি এখানে একটা চুপিসারে কিছু একটা ডিজনেস্টি করছি, এটারও কিন্তু একটা মানে চেইন রিয়াকশন হয় আর কি। আচ্ছা, তো শেষ করি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা দিয়ে আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে ধরেন আমি মাঝে মধ্যে সামনে আসলে বা খুঁজেও দেখি যে গুগল ক্যাম্পাসের ভিডিও দেখি, মেটা ক্যাম্পাসের ভিডিও দেখি, তো ওখানে দেখবেন যে কাইন্ড অফ সাম্রাজ্য, যে তারা ধরেন তাদের এমপ্লয়ীদেরকে তারা হাই স্যালারি দেয়। ধরেন আমি দেখলাম যে ফেসবুকে হ্যাঁ বুঝলাম, ইন্টার্নশিপে $11,000 দিচ্ছে, ঠিক আছে। এখন ইন্টার্নশিপ পাওয়া অনেক কঠিন, অনেক যোগ্যতার পর ইন্টার্নশিপ পাইতে হয়, বাট সেখানে স্থায়ী চাকরি নেই, ইন্টার্নশিপে $11,000 দিচ্ছে। $11,000 মানে বাংলাদেশে এখন 1.5 লাখ টাকা, সরি কত 15 লাখ, 11 লাখ টাকা, 15 লাখ টাকা হবে 117-18 দিলে। যাই হোক, এটা হচ্ছে স্যালারি। স্যালারির পরে আসেন যে সুযোগ সুবিধা, হ্যাঁ এভরিথিং, হ্যাঁ বুঝলাম। তারপরে এখন জিনিসটা ভালো কিনা, এই যে একটা কোম্পানি সে প্রফিট করতেছে এবং তার অ্যাটলিস্ট যে তার কোম্পানিকে, তোমার আসল কথাটা বলে ফেলো। এখন এখন অ্যাপারেন্টলি জিনিসটা ভালো, তাই না? এখন ধরেন সে এমন এক ইন্ডাস্ট্রিতে তার বিজনেস যেখানে সে তার মতো করে প্রাইসিং করতে পারে, এবং সে তার মতো করে প্রাইসিং করে, তার মতো করে প্রফিট করে, হিউজ টাকা প্রফিট করে, তারা বিশেষ জায়ান্ট, এবং তারা তাদের অ্যাটলিস্ট কনজিউমার থেকে টাকা নিয়ে নিজেরাও বড়লোক হচ্ছে, প্লাস তার যে কর্মচারী তাদেরকেও বড়লোক করতেছে, সুবিধা দিতেছে, অ্যাটলিস্ট একটু তো ভালো। যেখানে অনেক কোম্পানি দেখা যাচ্ছে কর্মচারীদেরকে ঠকাইতেছে। এখন ধরেন আমি বিজনেস করতে চাই, কথার কথা অ্যাগ্রো সেক্টরে, ধরেন আমার এটা আগ্রহ ফর হোয়াট এভার রিজন। অ্যাগ্রো সেক্টর হচ্ছে ভলিউম মার্কেট বিজনেস, এবং অ্যাগ্রো সেক্টরের বিজনেসটা হচ্ছে কি ডেইলি লাইফের প্রোডিউস, আপনি এটা খাবেন, খাদ্যপণ্যের বিজনেস। এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে তো আমি এটা পারি না যে আমার মতো করে আমি প্রাইস ঠিক করবো এবং আমি একটা লার্জ স্কেল প্রফিট করবো। তাহলে অ্যাগ্রো সেক্টরে যদি আমি বিজনেস করি, আমি আমার কর্মচারীদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করবো, সেটা গুগল ক্যাম্পাসের সমান না হোক, একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমি আমার কর্মচারীদেরকে। এবং অ্যাগ্রো সেক্টরের বিজনেসে কিন্তু শ্রমগণ, তাহলে এই শ্রমগণ বিজনেস সেক্টরে আমি যদি আমার কর্মীদেরকে হাইলি ফ্যাসিলিটেট করতে চাই, একটা স্ট্যান্ডার্ড লেভেলে ফ্যাসিলিটেট করতে চাই, এটা কেমন সম্ভব আমার পক্ষে? না, আমি যেহেতু বিজনেস করি না, আমার এটা নিয়ে ইয়া নাই, কিন্তু আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি, জন্য আমার মতে যে এই উপরের লেভেলে কত হবে সেটা কোনো কথা না, তোমার আন্ডারে যে থাকবে তার মিনিমাম লাইফ স্ট্যান্ডার্ডটাকে তোমাকে এনশিওর করতে হবে। এই একজনের লিফটে চলে, আরেকজনের যদি সিঁড়িও না থাকে, সে মই বাইবে উঠতে হয়, তারা আমরা বলবো যে এখানে একটা ইনজাস্টিস হচ্ছে। একজনে যদি মনে করো পোলাও কোরমা খায়, আরেকজন যদি সাধারণ ডাল ভাত রুটিও খাইতে না পারে, তাহলে আমরা বলবো যে এখানে ইনজাস্টিস হচ্ছে। ওইটা বজায় রাখার সাপেক্ষে আমি মনে করি যে কোনো কিছু হতে পারে। তোমার মানে আমাদের স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে পারে লোয়েস্ট দিক থেকে, এই ওইটার সাপেক্ষে এটা লোয়েস্ট কতটুকু। একজনে মনে করে এসি গাড়িতে যায়, তো আরেকজনে যদি সে সাধারণ পাবলিক বাস ট্রেনে উঠতে না পারে, আমরা বলবো যে এটা একটা ইনজাস্টিস হচ্ছে। এইভাবে করে আর কি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।